এটাই লাস্ট পড়েছি। আচ্ছা, আর সেন্ড অফ ইজ দ্য লভ। আচ্ছা, আর স্যার গ্রামারের ব্যাপারে কিছু বলে দেবেন অবশ্যই স্টুডেন্টদের। গ্রামারে আর কি বলবো, এটা তো বুকিস গ্রামার। মানে গ্রামারে দেখো ন্যারেশন, ভয়েস চেঞ্জ আর আর্টিকেল আর প্রিপোজিশন করতেই হবে, এগুলো কমন। আর সিম্পল টু কমপ্লেক্স বা আর তোমার কি বলে অ্যাজারটিভ টু সরি এক্সক্লেমেটরি টু অ্যাজারটিভ, এটাই। আচ্ছা, আর এমনি এসে লেখা কিছু আসে ওদের? এসে আসে না, লেটার, তবে ও লেটার রিজিউম রাইটিং। আচ্ছা, রিজিউম, হ্যাঁ, ওই মানে রাইট এ লেটার, রাইট এ রিজিউম or send a resume or CV for the post of this। হ্যাঁ, সেখানে যেভাবে সিভি লিখতে হয় সেভাবে লিখতে হবে। স্যার একটা জিনিস একটুখানি বলুন, আমি লাস্টের এই কোশ্চেনটা আপনি বলে দেবেন, তার আগে একটুখানি যে ছেলেরা যখন লিখবে তখন কোন জায়গাগুলোতে স্কোরিং ওদের, এই জায়গাটা একটুখানি আলোচনা করে দিন, যে একটুখানি যে কোনটা স্কোরিং হবে কোন জায়গাগুলো। ফার্স্ট থিং, ওরা যখন লিখবে এটা কিন্তু they must mention they must know the title of the story or the poem or the আর নেম অফ দ্য রাইটার। এটা কিন্তু খুব দারুণ একটা ইম্পর্টেন্ট কথা বললেন আপনি। হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ মেয়ে ছেলেরাই করে, তো এটা কিন্তু খুব আর চারটা জিনিস হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে কবে প্রকাশিত হয়েছিল, কোন জায়গায় প্রকাশিত হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, টাইমিং। আচ্ছা, ক্লিয়ার? আর এরপরে যেটা হচ্ছে গ্রামাটিক্যালি যেন যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে, he must give the answer in the past tense if the question is asked in the past tense। Okay, am I clear? Right sir। আর যদি কোশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে, so he can write in present tense। স্টুডেন্ট এটা ভালো করে শুনে না, এখানেও একটা ব্যাপার আছে, the story is given or the poem is written in the past tense but the question is asked in the present tense, then you ought to have you ought to write it in past tense because the original is in the past tense। আচ্ছা, ক্লিয়ার? এটাই কিন্তু মেনলি দেখা হয়। প্রথম কথা আমি আরেকবার রিপিট করছি টেন্সের ব্যাপারে, যদি প্রশ্ন পাস্ট টেন্সে থাকে, তোমার কিন্তু বইয়ের লেখা আছে প্রেজেন্ট টেন্স, কিন্তু তুমি ওই প্রেজেন্ট টেন্সে অ্যান্সার দিতে পারবে না, ভুল হবে। তোমাকে পাস্ট টেন্সে অ্যান্সার দিতে হবে, এক নাম্বার। বইয়ে যদি দেওয়া থাকে প্রেজেন্ট টেন্সের কিন্তু কোশ্চেন করেছে পাস্ট টেন্স, ইউ হ্যাভ টু রাইট ইন পাস্ট টেন্স। আচ্ছা, ক্লিয়ার? বইয়ে দেওয়া আছে পাস্ট টেন্সে আর তোমাকে কোশ্চেন করেছে প্রেজেন্ট টেন্সে, সেখানে কিন্তু তুমি পাস্ট টেন্সেই অ্যান্সার দেবে, বইটাকে ফলো করতে হবে। অরিজিনাল in present past tense। রাইট স্যার। ওকে, এই টিপস গুলো ওরা ফলো করে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি ম্যাক্সিমাম ছেলেমেয়ের খাতায় দেখেছি যে ওরা মানে লিখতে সাম মিস্টেক, ওরা আমি বারবার বলবো ফার্স্ট নাম্বার তুমি ছেড়ে নাও, ওকে, বাট ইউ মাস্ট চেক দ্য whatever you have written and you will find out so many mistakes, silly mistakes which you will correct। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আর একটুখানি কেটে গেল, আরেকবার একটু বলে দিন স্যার। মানে আমি বারবার বলি ছেলে মেয়েদের যে তুমি ইউ at least you keep 5 or 10 minutes to revise। আচ্ছা, তুমি কি লিখলে, এবং এইটা তুমি তার জন্য 5 নাম্বার ছেড়ে দাও, 5 নাম্বার আমাকে আনসার করতে হবে না। তুমি এই যে রিভিশন করবে তাতে দেখবে তুমি সঠিক করেছো, কারণ সিলি মিস্টেক গুলো লেটার রাইটিং এর সময় হয়ে যায়। তো ওটা আমি বারবার বলি যে রিভিশন ইজ দ্য মাস্ট বিফোর সাবমিটিং ইউর পেপার, and for that if you want মানে if 5 number is going out of your hand, let it out। ওকে, ওই 5 নাম্বারের জন্য তোমার 20 নাম্বার চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার এইখানে তো যদি রেজিউমে আসে তাহলে রেজিউমে লিখলেও তো অনেক একটা নাম্বার উঠে চলে আসবে, যদি রেজিউমেটা প্র্যাকটিস করে যায়। হ্যাঁ, রেজিউমে করবে। অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে দে মাস্ট রাইট এ ফরওয়ার্ডিং লেটার, মানে সাপোর্টিং লেটার, কভারিং লেটার যেটা আমরা বলি, উইথ রিজিউমে। আচ্ছা, ওকে, যেটা লিখতে হয় যে ইন দ্য গিভেন
ডিয়ার স্যার বা ডিয়ার ইয়ে করে অ্যাড্রেস করে যে ইন দ্য গিভেন স্টেটসম্যান or dated এত in respect of that advertisement I am applying for the post of this. I have included my all the testimonials in support of my resume along with this thanking you respectfully that এটা একটা কভারিং লেটার। এবার রিজিউমটা স্টার্ট হয় উইথ দ্য নেম, ঠিক আছে? তারপর ডেট মানে যেটা থাকে রিজিউম অ্যাকচুয়ালি এখন আমি কিভাবে বলবো রিজিউম করার একটা আর্ট, হ্যাঁ সেটা হয় কি জানো তো, লেফট সাইডে নাম আর অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার, রাইট সাইডে ফটো দেবে, এটা ফটোর একটা জায়গা রাখতে হবে। তার তলায় থাকে অবজেক্টিভ, যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তোমার লক্ষ্যটা কি। তার তলায় থাকে শুরু হয় ইয়ে দিয়ে মানে টেকনিক্যাল এডুকেশন দিয়ে বা মানে প্রফেশনাল এডুকেশন দিয়ে, ঠিক আছে? কেউ যদি এক্সপিরিয়েন্স হয়, যখন এটা এক্সপিরিয়েন্স হয় অতএব এদের কি শুরু হবে একদম একাডেমিক কোয়ালিটি, হ্যাঁ 10 পাস, ঠিক আছে? কোন কোন ইউনিভার্সিটি, কত সাল, হ্যাঁ আর কত পার্সেন্টেজ, ব্যাস এটা, ঠিক আছে? এরপর এরপর যেটা আসবে যে কম্পিউটার নলেজ, আজকের দিনে মাস্ট ম্যান্ডেটরি যে হ্যাঁ আছে কম্পিউটার স্যাভি, আর তার তলায় থাকে পার্সোনাল ডেসক্রিপশন। আচ্ছা, পার্সোনাল ডেসক্রিপশন শুনতে পাচ্ছ? একদম শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, পার্সোনাল ডেসক্রিপশনে থাকবে, হ্যাঁ প্রথমে থাকবে ওর ডেট অফ বার্থ, তারপরে থাকবে ফাদার্স নেম, তার তলায় থাকবে মাদার্স নেম, এখন মোস্ট ইম্পর্টেন্ট, মা বাবা দুজনেই নাম দেওয়া হয়। তারপর থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? তারপর থাকবে ওর ল্যাঙ্গুয়েজেস নোন, কি কি ল্যাঙ্গুয়েজ জানে, তারপর থাকবে মেরিটাল স্ট্যাটাস, তারপর আধার কার্ড নাম্বার, একটা মানে একটা ফিক্সেসাস, হ্যাঁ ইট ইজ নট দ্যাট অরিজিনাল, বুঝতে পারলেন? একদম একটা কাল্পনিক ইমাজিনারি একটা নাম্বার এই দিয়ে একটা তলাতে ইয়ে দেওয়া থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এখানে আমরা উই ডোন্ট ওয়ান্ট এ টপ, হ্যাঁ মানে শুধু বই পড়ে যাবে আর খেলাধুলা করবে না, আমরা মনে করি সে ডালবল। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওকে লিখতে হবে যে গেম খেলি, এই খেলি বা এই অ্যাচিভ করেছি, বুঝতে পারলে? ওটা মাস্ট। ওকে ওকে স্যার। আর এখানে আমাদের এখানে কোনো অটো, হ্যাঁ বলুন স্যার। আর যেটা হচ্ছে লাস্টে কনক্লুডিং যেটা দিতে হয়, আই ডু হেয়ার বাই, হ্যাঁ যে দ্য অ্যাফোরসেড থিংস অ্যাফোরসেড ওটা কনক্লুডিং ইয়ে থাকে। আচ্ছা ওকে ওকে। আর এমনি অটোবায়োগ্রাফি বা এরকম কিছু আসে? না না না, অটোবায়োগ্রাফিটা আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা আরেকটা আছে ওই আর কজ অ্যান্ড এফেক্ট। আচ্ছা, সিকোয়েন্স মেইনটেইন, কজ অ্যান্ড এফেক্ট। আচ্ছা বুঝলে? আচ্ছা, যেমন গতবারে এসেছিল ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, যেমন ওই টেক্সট দেওয়া হয়েছিল যেটা কম্প্রিহেনসিভ, হ্যাঁ সেখানে বলা হয়েছিল ডেভিড উড রিড হিজ বুক অ্যাট হোম লেট। আচ্ছা এফেক্ট একটা থাকে নাম্বার, ট্রু অ্যান্ড ফলস থাকে, ওটা থেকে আর রিঅ্যারেঞ্জ থাকে কম্প্রিহেনসিভ, হ্যাঁ। আর ওই লেটার রাইটিং থাকে, সিভি প্লাস লেটার রাইটিংও একটা থাকে, অফ থাকে 10 নাম্বারের, বুঝলে? এবারে যেটা গতবার এসেছিল লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্য থেফট অফ ইউর মানি ব্যাগ। আমি মনে করছি এবার ওই তোমার এনভায়রনমেন্ট ইয়ে সরি কি বলবো যে ওই কারেন্ট ফারেন্ট ইলেকট্রিসিটি বা এইসব নিয়ে একটা কাউন্সিল মেয়রকে একটা চিঠি, কর্পোরেশন ইয়েকে বা পুলিশ অফিসারকে অ্যাবাউট দ্য ওই যে ইভটিজিং নিয়ে, এরকম করে রাখলে ভালো হয়। মানে ইলেকট্রিসিটি, ইভটিজিং বা এরকম ধরনের কিছু সমস্যার টাইপের তোমরা চিঠিটা করে যাবে, ফরম্যাটটা, হ্যাঁ ফর্মাল, একদম ফর্মাল লেটার, ঠিক আছে?
আর স্যার তো এখানে প্রত্যেকটা টপিক থেকে 3টে করে কোয়েশ্চেন বলে দিয়েছেন, ইম্পর্টেন্ট আসতে পারে, তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই করে নেবে। স্যার লাস্টের আমাদের যে বিষয়টা ছিল সেটা করুন। হ্যাঁ, সেন্ড অফ ইজ এ অ্যান্টি ওয়ার পোয়েম, ক্লিয়ার। উইলফ্রেড ওয়েন, এই যে নামগুলো, কবির নাম, সেন্ড অফ, কবিতার নাম, এগুলো কিন্তু প্রচণ্ড মান্যতা রাখে, আমি বলছি। হ্যাঁ, তো এই যে কি ধরনের কবিতা, ইটস এ অ্যান্টি ওয়ার পোয়েম। স্যার এই অ্যান্টি ওয়ার পোয়েম থেকে অনেক ভালো কোশ্চেন আসতে পারে এবছর, যেহেতু একটা রাশিয়া এবং এর যুদ্ধের ব্যাপার আছে। হ্যাঁ, আমি ওটাই আসি, অ্যান্টি ওয়ার পোয়েম। এখানে একটা জিনিস আমাদের সেন্ড অফে দেখিয়েছে যে যে সোলজার, মানে যেটা আমরা বলতে পারি, ওয়ার বিং সেট টু ওয়ার, হ্যাঁ, টু মানে অ্যাজ ইফ দে ওয়ার বিং সেন্ট টু ডেথ, সেট অফ টু ডেথ। তো এখানে উনি দেখেছেন যে 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 ওয়ার মানে সোলজাররা যে ওয়ারে পাঠানো হয়, এরা মানে কি বলবো, যে এরা যেন একটা গিনিপিগ হিউম্যান সিভিলাইজেশনে, ঠিক আছে। মানব সভ্যতা এত এগোচ্ছে, কিন্তু এই handful of you, they died on the front of the battle in the name of war, and that is very much tragic. হ্যাঁ, তো যাই হোক, তো এখানে এই যে সেন্ড অফ, এই যে ফ্রেজ, মানে এটা একটা খুব গুড বাই টু সামবডি হু ইজ লিভিং, সেন্ড অফ আমরা বলি। তো এখানে গ্রুপ অফ মেন, মানে ওই যে ইয়াং সোলজার গোয়িং টু দ্য ফ্রন্ট, হ্যাঁ, so it is used as ironically যে soldier as they were unlikely to return, ঠিক আছে। কারণ সেন্ড অফ মানে আমরা বলি গুড বাই টু সামবডি হু ইজ লিভিং, যার ফিরে আসার চান্সটা খুব কম থাকে। তো এখানে কবি ওই সোলজারদের মাধ্যমে দেখাতে চেয়েছে এরা, এদের মধ্যে মানে খুব কম হয়তো রিটার্ন করবে, আর রিটার্ন করলেও দে উইল নট রিটার্ন অ্যাজ এ, মানে কি বলবো, যেমন ভাবে তারা গেছিল ইন দ্যাট সেম ওয়ে। কেউ ক্রুকেট হয়ে যাবে, কেউ মানে উন্ডেড, হ্যাঁ, দে উড কাম ব্যাক। আচ্ছা, এখানে উইলফ্রেড ওয়েন নিজে কিন্তু একজন, জেনে রাখবে, he was a soldier. He knew very the dream to underline the war, ঠিক আছে। মানে according to him, war is the senseless and merciless butchery of the young guns of the young boys or young people of the nation, ঠিক আছে। And there is no romanticism and civility in war, where brings only death, destruction and decay. So in this poem, Owen tried to bring out the pity, the realism and the irony of war. Clear? Nowhere in the poem where is glorified or honorable. Rather, it is said it is very much great, and it's a great pity to our civilization. Okay. এখানে যে poet's attitude in the poem send off, ঠিক আছে। এখানে poet's attitude আমরা দেখছি যে he has clearly stated the sense of loss and doom in war. Leaving the soldiers, leaving for the front, were decked with white flowers given to them as gifts as they went. White flower is suggested to indicate what? Actually, they were garlanded for the slaughter in the war. যেন ফুলের মালা দিয়ে ওদেরকে বলি কাটে মানে দিয়ে দেওয়া হচ্ছে। Departure of the soldier was secret, like hussed up wrongs. কোনো কিছু লুকোনো, কোনো কিছু ভুল যাতে কেউ না দেখতে পারে আমার ভুলটা, সেইভাবেই ওদেরকে পাঠানো হচ্ছে। সো ইটস এ ফ্রম দ্য আইজ অফ দ্য, মানে ইট ইজ কনসিলড ফ্রম দ্য আইজ অফ দ্য জেনারেল পাবলিক। সো এই যে ওয়ারকে জনতা, সাধারণ পিপুলের কাছে
কেটে যাচ্ছে স্যার, একটু কেটে যাচ্ছে। of the world. যখন ওরা যাচ্ছে ড্রাম বাজিয়ে চিৎকার করে, আর যখন ফিরছে সামান্য কয়েকজন ইন এ ক্রিপিং ওয়ে, ইন এ ক্রুক ম্যানার, সাইলেন্টলি, তাহলে দুটো ডিফারেন্ট পিকচার। এটাই তো দিয়ে দেয় যে হাউ হরিফিক দ্য ওয়ার ইজ। ক্লিয়ার? সো দ্য পোয়েট প্রেজেন্টস দ্য হার্ট war and reality for that. কেটে যাচ্ছে একটু স্যার। হ্যালো হ্যালো হ্যালো। Where they are going to the battlefield. They, in a close darkening lanes, they were singing while going towards the siding set. Their faces looked like cream, and yet they tried to act. But they knew that they are not. They don't to make that. আরেকটা এই লাইন পড়তে পড়তে শুনতে স্যার পুরো কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যালো 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 স্যার, একটু এদিক ওদিক করে নিন, না হলে আবার লাস্টটুকু। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে একটু। They are not tower. Their picture has separately. The hint of eye. From there, it is influence the stoicism of the soldier. Unlike the common people, the soldiers are bound to be killed mercilessly in the work form. So they have a separate entity. They should fight. Okay. Ever ask a line a few what the number repetition of a few. এটা বলছে খুব কম লোক ফিরে আসবে। ক্লিয়ার? or number of the youth of these soldiers come back. The war is nothing but death and destruction. It snatches away the lives of the স্যার 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 শোনা যাচ্ছে স্যার, কেটে যাচ্ছে পুরোটা। এটা repetition of the word few, it has been suggested by the poet that small number of this soldier will come back from the front. The chance of survival and return, only two of them would return, may come back. Clear? It has booked the war is very much synonymous with death and destruction. হ্যালো। হ্যাঁ স্যার বলছি যে একটু লাস্ট। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? too few
For drums and yells, a few কথাটা ইউজ করেছে poet in order to express that very few number of the soldiers will come back from the front. Understand? Yes. এই লাইনটা ইম্পর্টেন্ট এবং আচ্ছা। এখানে পোয়েটের যেটা ভাব মানে বলতে চেয়েছে যে ওয়ার ইজ নাথিং বাট ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, ইট স্ন্যাচেস দ্য ইয়াং পিপল, হ্যাঁ, মানে ব্রিংস দ্য প্রিম্যাচিওর ডেথ অফ দ্য ইয়াং। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। উইথ দিস আই কমপ্লিট। ওকে। ভালো হোক স্টুডেন্টদের, ভালো হোক যতটা, আচ্ছা। তবুও আমি বলছি লাইন বাই লাইন একবার পড়ে নেওয়া দরকার সবগুলো, হ্যাঁ। তিনটে কবিতা এবং তিনটে প্রোজ, বিকজ অফ এমসিকিউ এর জন্য এটা ভেরি মাচ নিডেড। আচ্ছা আচ্ছা। তো গ্রামার এটা বললাম, আচ্ছা। এই যে আর্টিকেল এ এন্ড বি আর প্রিপোজিশন একসাথেই দেওয়া থাকবে, কোন জায়গায় অফ হবে, কোন জায়গায় অন হবে, কোন জায়গায় ইন হবে, কোন জায়গায় ই হবে, কোন জায়গায় বি হবে, এটা একটু দেখে নেবে। আর ভয়েস চেঞ্জ ন্যারেশন, আচ্ছা। আর সিম্পল টু কমপ্লেক্স, আর অ্যাজার্টিভ টু ইয়েটা, আচ্ছা। ইন্টারোগেটিভ অ্যাজার্টিভ, এই চেঞ্জ অফ ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলো একটু দেখে যাবে। আচ্ছা। ওকে, এগুলো মানে কি বুকিস, মানে যেটা আমার যেগুলো টপিকে পড়েছি সেইগুলো অন্য জায়গা থেকে বললাম। ব্রেক ইজ অ্যান এলিজি পোয়েম। হোয়াট ইজ এলিজি? এলিজি পোয়েম মানে হচ্ছে ইটস এ ওয়ান ফর্ম অফ লিটারেচার where the death of someone is lamented. Clear? So এখানে whose death is lamented? The death of his best friend, Tennyson's best friend, Arthur Henry Hallam. Clear? Only when he was only 22 he died. তো সেই যে পোয়েম, গোটা পোয়েমটা it is just type about the loss, feeling of loss and grief and the feeling of isolation. Clear? 4 স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, রাইমিং স্কিম হচ্ছে ABCB, হ্যাঁ, and we say this poem is a sad and mournful poem. Clear? Beautiful and lucid manner the poet has said his emotions in a superb way. Clear? So এর যে কোশ্চেন আছে সেটা বলতে পারি যে আমি আগে বললাম ইটস এ ল্যামেন্টিং পোয়েম, এলিজি, it is lament over the death of his dearest friend Arthur Hallam, and the main theme of this poem is bereavement, grief and solitariness. Clear? যেটাকে আমরা বলতে পারি যে একটা দুঃখ, হ্যাঁ, গ্রেট শক টু হিম, একটা একাকিত্ব, এগুলো এর মধ্যে আছে। মানে এই যে he is unable to express his grief, and the poet wants that the waves of his grief would break the inarticulateness in his heart. And his heart cannot speak out, so poet wants that the wave of grief that is kept in his heart, it must come out and it must give expression in words. That poet cannot share that joy. Nature is cool and indifferent as it carries on, does not stop to mourn the loss. The poet is feeling isolated from the rest of the world, grief-stricken, right to say. He yearns to touch his friend's hand and hear his friend's voice once more, but he knows very well the friend's voice is still. It cannot give any reply. Clear? So the poem is what about in one sentence? It is about the poet's grief. It is about the agony and bereavement for the death of his dearest friend. This is the main thing of the poem. Okay. Now the question you will read
from here. That is, first thing, justify the title. Break. How is the title suitable? Break is not a happy word, and the poet has used the word thrice, tinbar. ঠিক আছে? He is not in a mood of making joy. Rather, the poet is grief-stricken and sad, as his dear friend is no more. So the sad feelings of the poet and his grief are rising in his heart. He wants them to break and wishes to express, but fails to do so. The sea waves in the nature that keep breaking on the stones remain indifferent to the poet's inarticulateness. Poet cannot speak out. Poet is remain mum, whereas the waves of the sea is doing his work. It thrashes on the crag, it thrashes upon the beach. Break. So the cold and indifferent nature gives him a pain. Clear? The sea waves continue breaking against rocks ceaselessly. And with the time, the things change and time moves on without pausing. Time, amra jani, cannot stop for anyone. So time cannot pause. The rest of the world carries on with the time. The repetition of the word break suggests this. This seems a contrast to the poet inarticulateness. Inarticulate means which I cannot speak out, and makes his grief and sorrow more poignant. Clear? So in this way, the title is more apt and suggestive. Okay? কারণ poet চাইছে যে যেমন ভাবে সরি সি ওয়েভ দিয়ে থ্রাস্ট করছে রকের উপর, ট্রেকের উপর, ঠিক আছে, মানে আবার পড়ছে। সি তার মনের মানে সমুদ্র তার মনের রাগ ওয়েভের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছে, কিন্তু উনি পোয়েট তার মনের দুঃখ, ব্যথা, বেদনা সেটা ওরকমভাবে প্রকাশ করতে পারছে না। চারপাশে আনন্দ, ফিশারম্যান বয় তার বোনের সঙ্গে খেলছে, জাহাজগুলো আনন্দে যাচ্ছে, বাট হি ক্যান নট ডিরাইভ দ্য এনজয়মেন্ট ফ্রম ইট। নেচার তো চলবেই, প্রকৃতি তো তার নিজের কাজ করবে, তো কবি সেটাতেই নিজেকে রাখছে যে আমি পারছি না। তো ইটস অ্যান এলিজি যে আমার বন্ধু চলে গেল, যে আমি পারছি না তার স্মৃতি ভুলতে। Okay, so we can say it's a one kind of lamenting. আচ্ছা, ওই যে on the gold grey stones, who is the speaker? এটা আরেকটা important question. You know, here the speaker is the Lord Alpetenition. কাকে অ্যাড্রেস করেছে? Whom he addresses? এখানে উনি in a deep sorrow the poet is on the seashore and notice what? The breaking of the sea waves, and tells the sea waves to crash into the cold grey storm. Repetition of the word break suggests the continuous process of the waves to last upon the stone. The stone here described as cold and grey define the negative tone of the poem. Moreover, the effect of the repetitive word breaks join with the O in order to present before us an air of despair, hokasha. In this way, line evoke a sense of sadness. Clear? Another question. What image of its full joy are presented here? কি ইমেজ তুলে ধরেছে কবিতায়, তুলে ধরা হয়েছে এখানে? টু ইমেজ of his full joy we will find out. One is the fisherman boy shouting with his sister at play, and the other হচ্ছে sailor lad singing in his boat on the bay. আচ্ছা, এখানে কি উদ্দেশ্যে? এটা poet wants to present the grief of losing his friend who died young. The great song
made him what? Realize how priceless youth is. In order to strengthen this idea and to express the anguish, he undergoes the loss and of his own friend. Tennyson introduced the images of youthful joy. The sight of his like the poet's grief become more intense and clear. Understand? He projects this youthful joy, but it made what? It made him more uh, uh, in the state of agony, and it right to say it pierced his heart more intense because he does not find out or derive the joy from the nature. Clear? Arekta question, it is important. Oh, for the touch of a vanished hand and the sound of a voice that is still. এখানে কার ভয়েস? The voice of the poet's dead friend is referred to. যদি পারো আর্থার হ্যালাম নামটা লিখে দেবে। The poet's dead friend Arthur Hallam is referred to. Why is it still? The voice is still because the poet is dead, poet's friend is dead, and poet will not be able to hear him anymore. আচ্ছা, what does the poet suggest? এখানে একটা জিনিসই পোর্ট্রে করা হয়েছে, তুলে ধরা হয়েছে, the sadness and grief of the poet for his dear friend. The poet wants to touch his friend's hand and yearns to hear the sound of his voice. The voice is still, as his friend is no more now. In this way, through these lines, the poet wants to explain the reason of his sadness. Poet চাইছে, আকাঙ্ক্ষা করছে যে আমি ওকে ছুঁতে যেন পারি, ওর গলার আওয়াজ যেন শুনতে পারি। অ্যাট দ্য সেম টাইম পোয়েট বুঝতে পারছে যে এটা আমি আর পাবো না, তাই এই যে কন্ট্রাস্ট ইন দিস লাইন, এটাই ওকে আরো দুঃখ দিচ্ছে পোয়েট। ওকে, ওকে, আর লাস্ট ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে এটা আমি বেশি দিলাম এই কারণে এটা কতবার কাজ হয়। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড উইল নেভার কাম ব্যাক। এক্সপ্লেইন করতে হবে যে ইন এ গ্রিফ স্ট্রিকেন মুড দ্য পোয়েট পোর্ট্রেস এ গ্রিফ of his heart due to loss of his friend. The waves of the sea come again and hits the wall of rocks recurrently. But the poet, there is no return of the dead. Dead man cannot return. He wishes to restore the pleasure. Yeah. He wants the pleasant elegance of the time when he was with the company of his friend. But the days will never return. Understand? Yeah, the word will, which is modally defined, suggests the tender grace of day will never return. Because we know very well, will, shall is what? Non-specific. So, with the use of will, the poet reiterates that the day will, the chance of returning of the pleasant day in the company of friend will never come back. Clear? একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে স্টুডেন্টদের তরফ এবং আমাদের তরফ থেকে, এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল। যদিও একটু টেকনিক্যাল সমস্যার জন্য নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছে, যাই হোক সেই কোশ্চেনগুলো অন্তত জানা গেল এবং কিভাবে পরীক্ষায় লিখবে সেগুলো জানতে পারলো স্টুডেন্টরা। আপনি অনেক ভালো থাকবেন, নমস্কার স্যার। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ স্যার, রাখছি তাহলে।